বেশ কিছুদিন আগেই বলবো ভেবেছিলাম, কিন্তু অন্য যে কোনো ঘটনা বলার জন্য এই ঘটনাটার বলা হয়ে ওঠেনি। তো আজকে সেটা যখন বলার সুযোগ পাচ্ছি বলি। এটা আমাদের ছোটবেলাকার সময়ের ঘটনা। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের ঠিক কিছুটা দূরে আরেকটি গার্লস স্কুল ছিল, এবং সেখানেও মানে সেটাও একটা বেশ বিখ্যাত বড় সড়ো স্কুল ছিল। তো আমি স্কুলটার নাম বলছি না, বলা উচিতও না, সে কারণে বলছি না। এই স্কুলে সব তখনকার দিনের বেশ মানে সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেয়েরাই, ছেলেরা নয়, ওটা গার্লস স্কুল ছিল, সো দ্যাট মেয়েরাই পড়াশোনা করতো। সমস্ত ভালো ভালো ফ্যামিলির মেয়েরা পড়াশোনা করতো। আবার ঠিক সাইমালটেনিয়াসলি যারা মধ্যবিত্ত বা দরিদ্র তারাও পড়াশোনা করতো। তখন ইংলিশ মিডিয়াম স্কুলের এত চল ওখানে ছিল না, মানে কোথাওই ছিল না, মানে কলকাতা বাইরে। তো আমি তো কলকাতায় বড় হইনি, সুতরাং এটা কলকাতার বাইরের একটা জায়গার কথাই আমি বলছি। তো সেই কারণে ওই যে স্কুলে যারা পড়তো তারা সবাই মেধাবী ছাত্রছাত্রীরাই পড়াশোনা করতো। আবারও বললাম ছাত্র নয়, ছাত্রীরা পড়াশোনা করতো। এরকম যারা ছাত্রী ছিল তাদের মধ্যে ডাক্তারের মেয়েরাও যেমন ছিল, স্কুল টিচারের মেয়েরাও ছিল। আবার দেখা যেত যাদের বাবা ফুচকা বিক্রি করতো বা ঝালমুড়ি বিক্রি করতো, এরকম ঘরের মেয়েরাও কিন্তু ছিল। তো এইরকম একটা ওই সময় স্কুলে ক্লাস টেস্ট নেওয়া হতো। ক্লাস টেস্ট নেওয়া হতো মানে এরকম করা হতো যে প্রত্যেকটা সাবজেক্ট টিচার প্রত্যেকটা বিষয়ের ওপরে হাফ ইয়ারলি, তখন হাফ ইয়ারলি আর অ্যানুয়াল ছিল, এরকম ছিল। তারপরে মনে হয় ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং অ্যানুয়াল চালু হয়েছিল। তো যাই হোক, ওটা হাফ ইয়ারলি আর অ্যানুয়াল পরীক্ষা ছিল। তো হাফ ইয়ারলির আগে 3টে ক্লাস টেস্ট হবে, যেটাকে ইউনিট টেস্ট বলা হতো। তো 3টি ইউনিট টেস্টের যে মার্কস থাকবে সেইটার অ্যাভারেজ হাফ ইয়ারলি পরীক্ষার, যেটা মেইন আর কি পরীক্ষা, সেটার সাথে যোগ হবে। তো এরকম কোনো সাবজেক্ট 10 করে পরীক্ষা নেওয়া হতো, কোনো সাবজেক্ট 20তে করে পরীক্ষা নেওয়া হতো। তো ম্যাথ বেশিরভাগ সময় 20তে পরীক্ষা নেওয়া হতো। তবে যে স্কুলটার কথা বলছি সেই স্কুলে একটি ডাক্তারের মেয়েও পড়তো, আর ঠিক সাথে আবার একটি মেয়ে মানে পড়তো, তার বাবা শোলার কাজ করতো। তো কিন্তু সেই মেয়েটি অঙ্কে ছিল মানে অসম্ভব ভালো, খুব সহজেই অঙ্ক ধরতে পারতো বা ক্রিটিক্যাল অঙ্কগুলোকে সহজে করতে পারতো। তো এই যে ডাক্তারের যে মেয়েটি ছিল সেই মেয়েটি ওই মেয়েটিকে মানে কিছুটা হিংসা করতো। আমি ধরে নিচ্ছি গল্পের খাতিরে বা ঘটনার খাতিরে, যে মেয়েটি ডাক্তারের মেয়ে তার নাম রিয়া, আর যে মেয়েটির বাবা শোলার কাজ করতেন তার নাম অনু। তো এই অনুকে রিয়া বরাবরই হিংসা করতো, কারণ রিয়া কোনো বাড়ি অঙ্কতে অনুকে কিন্তু টপকাতে পারতো না। মানে রিয়া শত চেষ্টা করেও অঙ্কতে কখনো 100 পেত না, হয়তো 98 গিয়ে আটকে যেত, আর অনু কখনো 100-র কম কিছু পেত না। এমনকি ক্লাসের টিচাররা অনুকে বলতেন যে যদি 100-র ওপরে নাম্বার দেওয়া যেত তাহলে অনুকে সেটাই আমরা দিতাম। কারণ মানে মেয়েটির হাতে অঙ্কের স্পিড এত বেশি ছিল যে ও তো তখন 3 ঘন্টা করে সম্ভবত পরীক্ষা হতো। তো ও 2 ঘন্টা 20 মিনিট 25 মিনিটের মধ্যে ও টোটাল অঙ্ক শেষ করে ফেলতো, এবং ও কোনো অঙ্ক 1 more মেথডে খাতায় করতো। মানে প্রয়োজন নেই,
তাও ও করতো। মানে এটাও ক্যালি দেখাবার জন্য করতো না, কিন্তু অঙ্কটা যে বিভিন্ন প্রসেসে করা যায়, ও অঙ্ককে অ্যাকচুয়ালি ভালোবাসতো, সে কারণেই ও অঙ্ক বিভিন্ন মেথডে করতো। আর ওর হাতে সময় থাকতো, যে কারণে ও প্রথমে সব প্রশ্নগুলোর অ্যান্সার করে তারপরে যে সময়টা থাকতো তাতে ও ওইভাবে অঙ্ক করতো। এই কারণে টিচাররা ওকে মানে অসম্ভব ভালোবাসতো, এবং অন্যান্য সাবজেক্টেও যথেষ্ট ভালো ছিল, কিন্তু ম্যাথ ওর বেস্ট চয়েস ছিল বা বেস্ট সাবজেক্ট ছিল ওর জন্য। ও মানে বেশি ভালোবাসতো অঙ্ককে। এবং এক্সট্রা যে সমস্ত বই থেকে তখনকার দিনে স্কুলে অঙ্ক করানো হতো, সেই সমস্ত বইয়ের অঙ্ক ও চটপট করে ফেলতো। মানে যে অঙ্কগুলো বুঝতে বা ধরতে অন্যান্য স্টুডেন্টদের বেশ মিনিট 5 হয়তো সময় লাগছে, ও অঙ্কটাকে পড়তো, পড়ে মানে 2 থেকে 3 বার পড়তো, পড়ার পরেই ও অঙ্কটা করা শুরু করতো, এবং অঙ্কটা ও একটা না একটা মেথডে অঙ্কটাকে সলভ করতো। তো এইরকমই একটা ইউনিট টেস্টে ওই বইয়ের বাইরে থেকে, মানে সেবার ক্লাস টিচার বলেই দিয়েছিলেন যে মানে বইয়ের থেকে 50% ম্যাথ থাকবে, আর বইয়ের বাইরে থেকে 50% ম্যাথ থাকবে। সেই 50% ম্যাথের মধ্যে আবার মানে 30% থাকবে একই টাইপের, মানে প্রসেস একই রকম হবে, কিন্তু অন্য বইয়ের অঙ্ক বা বাইরের অঙ্ক। আর 20% থাকবে এমন কিছু অঙ্ক যে অঙ্কতে মানে বোঝা যাবে যে স্টুডেন্ট নিজের কতটা ক্যাপাসিটি আছে যে বুঝে কোন অঙ্ক করার, এরকম আর কি কিছু ম্যাথ থাকবে। তো যাই হোক, সেটাতে মানে সবাই রাজি হোক বা না হোক, তখনকার দিনে তো টিচাররা যা বলতো সেটাই মেনে নেওয়া হতো, আর সেটাই শেষ কথা ছিল। তো এনিওয়ে, এরকম পরীক্ষার হলে পরীক্ষা শুরু হয়েছে। তো পরীক্ষার হল মানে ক্লাসে পরীক্ষা শুরু হয়েছে। তো সবাই অঙ্ক করছে, কিন্তু যেগুলো এক্সট্রা অঙ্ক দেওয়া হয়েছিল, মানে একদম বইয়ের মেথড নয়, কিন্তু অঙ্কগুলোর বইয়ের যে নিয়মগুলো করা হয়েছিল তার মধ্যে থেকেই অঙ্ক ছিল, কিন্তু সেগুলো বেশ ক্রিটিক্যালভাবে অঙ্কগুলো রিপ্রেজেন্ট করা ছিল, যাতে কোন মেথডে হবে বা কি কি স্টেপস হবে সেগুলো করতে আর কি অনেকটা সময় লাগবে, বা বুঝতেই পারবে না খুব ভালো স্টুডেন্ট ছাড়া, এরকম আর কি বিষয় ছিল। তো এরকম পরীক্ষা শুরু হয়েছে, সবাই অঙ্ক করছে, বইয়ের যে অঙ্ক তার তো মোটামুটি সবাই করে ফেলেছে, আর যেগুলো বইয়ের বাইরের অঙ্ক ছিল সেগুলো কেউ কেউ পেরেছে, আর যেগুলো এক্সট্রা 20% যে অঙ্কটা ছিল সেটা কেউ পারছে না এক্সেপ্ট অনু কিন্তু সেই অঙ্ক সব, মানে যে 2 না 3টে এক্সট্রা অঙ্ক ছিল সেই 2-3টে এক্সট্রা অঙ্কই কিন্তু সলভ করে ফেলেছে। এবং সেই সময়ে অনুর পাশে রিয়া ছিল, এবং তখনকার দিনে সুটকেস ইউজ করা হতো। কীরকম একটা অ্যালুমিনিয়ামের বক্স টাইপের ব্যবহার করা হতো, যেগুলোকে সুটকেস বলা হতো। তাতে করে ছেলেমেয়েরা বই নিয়ে স্কুলে যেত, বই খাতা নিয়ে, এবং সবাইকে পরীক্ষার সময় কি করা হতো, সুটকেসগুলো এক একজনের পাশে মানে খাতার পাশে দাঁড় করিয়ে নিত, যাতে পাশের জন দেখতে না পায়। তো অনুও সেভাবে বসেছে, রিয়াও সেভাবে বসেছে, মানে অনুর পাশের সেই রিয়া বসেছে, কিন্তু মানে রিয়া ইচ্ছা করেই অনুর পাশে বসেছে যাতে ও অঙ্কগুলো পারে বা একটু হেল্প পায়। তো যাই হোক, অনু যতটুকু সম্ভব রিয়াকে হেল্প করেওছে, করেনি তা নয়, কিন্তু তারপরে যখন ওই একদম এক্সট্রা ম্যাথগুলো এসেছে তখন রিয়া আর পারছে না, এবং অনুকে বারবার প্রেশার করছে যে তুই বক্সটা সরা, আমি তাহলে দেখে অঙ্কটা করব, কিন্তু অনু কিছুতেই রাজি হচ্ছে না রিয়াকে অঙ্কগুলো দেখাবার জন্য। এবং আলটিমেটলি অনু অঙ্কগুলো রিয়াকে দেখায় না, এবং ঘন্টা পড়ে যায়। তখন তো 40 মিনিটের ক্লাস ছিল, এবং 40 মিনিটের ঘন্টা পড়ে গেল, আর সবাই খাতা জমা দিয়ে দিল। এবার রিয়া এই ব্যাপারে অনুর উপরে অসম্ভব রেগে গিয়েছিল, যে অনুর সবসময় মানে, কিন্তু খুব সিম্পল ছিল, যেহেতু খুব একটা
মানে হাইফাই ঘরের মেয়ে ছিল না। ও ও খুব ভালো পোলাইটলি সবার সাথে বিহেভ করতো, কিন্তু রিয়া কিন্তু ঠিক তার উল্টো ছিল। ওর মানে ফ্যামিলিতে যেহেতু ডাক্তার আছে বা ও ডাক্তারের মেয়ে, সেই কারণে সেই ব্যাপারটাও সবসময় কিন্তু একটুখানি বুঝিয়ে দিত। মানে ওর যে আর্থিক একটা সচ্ছলতার একটা ব্যাপার আছে, সেটা ও সবার মধ্যে সবসময় জাহির করতো এবং সবাইকে ভাবতো যে ও সাবঅর্ডিনেট টাইপের একটু ভাবার চেষ্টা করতো। তো অনুকেও রীতিমতো বললো, তুই এটা আমাকে অঙ্কটা দেখালি না তো, তুই কিন্তু এটা ভালো করলি না, এর ফল তোকে ভুগতে হবে। তো অনু খুব সিম্পলি বললো, বা তুই পারবি না, আমি তোকে দেখাবো কেন, তোকে তো আমি বলেও দিলাম, তোকে আমি অঙ্ক বলিনি এরকম তো না, তোকে তো আমি দুটো অঙ্ক একটা মানে দুটো অঙ্কর অ্যান্সার বললাম, একটা অঙ্ক কিভাবে করতে হবে বললাম, তো তুই তো একটা অঙ্কের অ্যান্সারও ভুল করেছিলি, আমারটা শুনে তারপরে তুই আবার ঠিক করলি কেটে। তো এতে রিয়া মোটেও খুশি হলো না। এবং রিয়া যেহেতু মানে সচ্ছল ছিল এবং রিয়া টিফিনের সময় বেশ কিছু মেয়েকে ফুচকা টুচকা খাওয়াতো বা ও ভালো ভালো টিফিন আনতো, সেগুলো ডিস্ট্রিবিউট করতো। তো ওর অনুরাগীর সংখ্যা অনেক বেশি ছিল, মানে ওর অনুরাগী বলবো না, স্তাবকের সংখ্যা অনেক বেশি ছিল। ফলে রিয়া যদি কিছু ভুল কথাও বলতো, সেটাকে সবাই সাপোর্ট করতো। এবার রিয়া যখন অনুকে এরকমভাবে বলছে, তখন রিয়ার যে বন্ধুরা তারা এসে মানে রিয়াকে সাপোর্ট করছে এবং অনুকে বলছে যে হ্যাঁ, তো কি হতো, তুই অঙ্ক দেখালে, তোর কি এটা তো আর হাফ ইয়ারলি পরীক্ষা না যে তুই অঙ্ক দেখাবি না, দেখালে কি হতো, ওটার তো অ্যাভারেজ করে মার্কস যোগ হবে, তা রিয়াকে দেখালে কি হতো, তোর তো কোনো অসুবিধা ছিল না। তখন অনু মানে সবসময় দেখতো যে রিয়ার সাথে যদি কখনো ঝামেলা বাঁধে, তাহলে রিয়ার এত সাপোর্টাররা এসে হাজির হয় যে তার সাথে পেরে ওঠা যায় না, এবং তারপরে বিভিন্ন রকম অশান্তি তৈরি হয়। এবং রিয়ার বাবা যেহেতু ডাক্তার, সে কারণে রিয়াকে কিছু টিচাররাও খুব একটু ইন্টালিজেন্স দেয়, কারণ ট্রিটমেন্টের ব্যাপারে তাকে হয়তো ওনারাও দেখাতে যেতেন, সে কারণে তারা কখনোই চাইতেন না যে রিয়া কোনোভাবেই মানে কি বলবো, মনক্ষুণ্ণ হোক বা কিছু হোক, বা রিয়ার বাবা অফেন্ডেড হোক, তাদের উপরে এটা চাইতেন না তারা। তো যাই হোক, অনু দেখেছে যে এর আগেও যে কোনো রকম ঝামেলা গন্ডগোল হলে টিচাররা অনুকেই তারপরে ডেকে বকে যে না, তোমার এটা করা ঠিক হয়নি। কিন্তু রিয়া যতই ভুল করুক, সেটা যতই অনু টিচারদের কাছে বলুক যে অ্যাকচুয়ালি রিয়াই এটা শুরু করেছে বা রিয়া এরকম কথা বলেছে, তখন বলতে যে তোমাকে যেটা বলছি সেটা তুমি শোনো, অন্য কি করছে সেটা তোমাকে দেখতে হবে না। তো যে কারণে অনু দেখেছিল যে রিয়ার সাথে কথা বলতে যাওয়াটাই একটা ঝামেলার কাজ, সে কারণে অনু রিয়াকে বললো যে দেখ, আমি দেখাইনি, আমার ইচ্ছে হয়নি, আমি দেখাইনি, আমি এটা নিয়ে তোদের সাথে কোনো ঝামেলা বা কথা বলতে চাই না বলে অনু চলে গেল। এবং অনু নিজের যে বাড়ি থেকে টিফিন এনেছিল রুটি তরকারি, সেটা টিফিন মানে ওই অঙ্ক পিরিয়ডের পরেই ছিল টিফিন, তো ওই টিফিন খাওয়া শুরু করলো। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে রিয়া খাতাটা আঁকড়ে বসেছিল যে অনুর খাতা দেখেও কোনো না কোনোভাবে একটা অঙ্ক অন্তত পক্ষে টুকে নেবে, কিন্তু সেটাও করতে পারলো না। এবং ওর খাতাটা টিচার সেদিনকে প্রায় কেড়েই নিয়ে নিয়েছিল, যে না আর কতক্ষণ সময় হয়ে গেছে, আর তো তোমাকে সময় দেওয়া যায় না বলে নিয়ে নিয়েছিল। তো সেই কারণে এইটা আরো ওর গায়ে লেগেছে যে ওর কাছ থেকে খাতা টেনে নিয়েছে, মানে এটা ওর প্রেস্টিজে লিখেছিল, ইগো হয়ে গিয়েছিল এটা। তো অনুকে যে কারণে ওর পরে ও এতটাই রেগেছিল যে অনুকে ওর পাশে পর্যন্ত বসতে দিত না। এবং ও কিন্তু অনুকে বলেই ছিল যে তোর এর ফল কিন্তু তোকে ভোগ করতে হবে, এটাও মাঝে মাঝেই অনুকে বলতো যে তুই আমাকে অঙ্ক দেখালি না তো, এর ফল তোকে ভোগ করতেই হবে। তো অনু ভাবছে যে আর কি ফল ভোগ করতে হবে, যাই হোক অনু ওর সাথে রাখতো না। এবং ওরা সবাই আগে ফার্স্ট বেঞ্চে বসতো, এরপরে রিয়া অনুকে আর পাশে বসতে দিত না দেখে অনু কখনো থার্ড বেঞ্চে কখনো লাস্ট বেঞ্চে গিয়ে বসতো, অনুর কাছে ওগুলো ম্যাটার করতো না। তো টিচাররা মাঝে মাঝে বলতো যে অনু তুমি লাস্ট বেঞ্চে বসেছো কিসের জন্য, ফার্স্ট বেঞ্চে এসে না আমি ঠিক আছি, কোনো অসুবিধে নেই। তো ওদের যে ইংলিশ টিচার ছিল, সেও অনুকে খুব ভালোবাসতো, সে অনুকে মানে অনু লাস্ট বেঞ্চে বসলেও তার পিরিয়ডে অনুকে ফার্স্ট বেঞ্চে এনে বসাতো। তো ক্লাসের প্যাটার্নটা এরকম ছিল, দুপাশে বেঞ্চ, মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা। এবার অনু কখনোই রিয়ারা যে বেঞ্চটায় বসতো, রিয়ারা তো সবসময় ফার্স্ট বেঞ্চে বসতো, মানে দেরি করে আসলেও
রিয়াদের ফার্স্ট বেঞ্চের জায়গা কেউ বসার সাহস পেত না, মানে ওদের ওটা যেন বাধা জায়গা ছিল। এরকমও হয়েছে যে রিয়া সবার শেষে ঢুকেছে, কিন্তু যার ফার্স্ট বেঞ্চে এসে হয়তো কেউ বসেছে তার ব্যাগটা পেছনে কোথাও রেখে এসে ও ফার্স্ট বেঞ্চে বসেছে। সে কারণে ওকে কেউ প্রোটেস্ট করতে পারতো না, প্রোটেস্ট করলে তার কপালেই শেষ পর্যন্ত দুঃখ হতো আর কি, টিচাররা তাকেই আর কি বকাঝকা করতো। তো যাই হোক, এরকমভাবে তো অঙ্ক পরীক্ষা হয়ে গেছে। অঙ্ক পরীক্ষা হয়ে যাওয়ার পরে মানে মাসে একটা করেই তো পরীক্ষা হতো, মানে 6 মাসের মধ্যে 3টে পরীক্ষা, মানে 2 মাসে বা 1.5 মাস করে করে পরপর একটা পরীক্ষা হতো। তো সেই পরীক্ষা হওয়ার পরে, এবং স্কুলে যথেষ্ট স্টুডেন্ট ছিল, অনুদের ক্লাসেই সেই সময় স্টুডেন্ট ছিল 53 জন। তো 53টা খাতা দেখতে হবে, তারপরে সেটা আবার মেয়েদের কাছে ফেরত দেবে, এর কারণে সময় লাগতো, প্রায় দিন 20 সময় লাগতো। তো যাই হোক, আরও ইউনিট টেস্ট চলছে অন্যান্য সাবজেক্টের। তো এরকম করতে করতে দিন 20 কেটে গেছে। তখন অঙ্কের খাতা বেরিয়েছে। অঙ্কতে অনু 20তে 20 পেয়েছে, আর রিয়া পেয়েছে 16, আর বাদ বাকি 16 না, রিয়া পেয়েছে 13, আর বাদ বাকি 10, 8 এরকম আর কি। সেবার আর কি কেউই আর কি 20তে 20 নেই, আর 19, 18 এরকম আর কি অন্যবার যা পায় সেরকমও কারোর পায়নি কেউ। ওই 20-20 পরে 13 বা 15, তারপরে 13, এরকম আর কি একটা নাম্বার হয়েছে। তো অনু অলরেডি ওই ব্যাপারটা মাথা থেকে বেরও করে দিয়েছে যে রিয়া ওকে শাসিয়েছিল বা কিছু। আবার রিয়া ওর সাথে আস্তে আস্তে কথা বলা শুরু করেছে। এবার অনুর তো ওই রকম কোনো ব্যাপার নেই বা ইগো নেই, অনু রিয়ার সাথে কথা বলছে। এবার রিয়া স্কুলে কি হতো, রোটেশন ওয়াইজে ক্লাস মনিটর ঠিক করা হতো, রোল নাম্বার ওয়াইজে ক্লাস মনিটর হতো। তো এবার রিয়া সেবার ক্লাস মনিটর, এটা হচ্ছে যে মাসে পরীক্ষা হয়েছে তার পরের মাস বা তার পরের মাস, মানে তখন আরেকটা ইউনিট টেস্ট ম্যাথের হয়নি। তো তখন রিয়া ক্লাস মনিটর, রিয়া আর সংযুক্তা বলে আরেকটা মেয়ে, এই দুটো মেয়ে হচ্ছে ক্লাস মনিটর তখন। তো এবার যে দিনটার ঘটনা আর কি বলছি, সেই দিনটায় লাস্ট পিরিয়ডে টিচার আসেনি, মানে সাবজেক্ট টিচার আসেনি। তো সেদিনকে এমনিতেও স্কুলে টিচার কম আসার জন্য স্টপ ক্যাপে কোনো টিচার দেওয়া যায়নি। তো লাইব্রেরিয়ান সে এসে কিছু গল্পের বই দিয়ে গেছে স্টুডেন্টদের যে তোমরা এটা পড়ো, আর পড়ার পরে ক্লাস মনিটরের কাছে দিয়ে গেছে লিস্ট কি কি বই আর কি দেওয়া হলো। তারপরে ক্লাস মনিটর সেটা কালেক্ট করে আবার লাইব্রেরিতে জমা দিয়ে যাবে ছুটির সময়, এবং সেটা লাস্ট পিরিয়ড। তো কি হয়েছে, সবাই গল্পের বই পড়ছে, আর কেউ কেউ পড়ছে, আবার কেউ অল্টারনেটিভভাবে একটা করে গল্প পড়ে শোনাচ্ছে, ছোট ছোট গল্প পড়ে শোনাচ্ছে, এরকমই বইগুলো ছিল। তো অনুর খুব টয়লেট পেয়েছে। এবার অনু বারবার টয়লেটে যেতে চাইছে, কিন্তু রিয়া অনুকে টয়লেটে যেতে দিচ্ছে না। আচ্ছা, এখানে আরও একটা কথা বলি যে রিয়ারা যে স্কুলটায় পড়তো সেই স্কুলের টয়লেটটা ছিল মেন বিল্ডিং থেকে বেশ কিছুটা দূরে, এবং সেখানে মানে ওই টয়লেটটার পরে মানে মাঠের ভেতরে টয়লেটটা ছিল, মানে 3-4টে টয়লেট একসাথে ছিল, টয়লেট ল্যাট্রিন সব একসাথে ছিল। আর তার থেকে আরও কিছু দূরে ছিল ওই দারোয়ানের বাড়ি, পিওন থাকার কোয়ার্টার, এরকম কয়েকটা ঘর ছিল আর কি। তো যাই হোক না কেন, ওকে যেতে দিচ্ছে না, কিছুতেই টয়লেটে যেতে দিচ্ছে না। তো ও বলছে যে কি তুই আমাকে টয়লেট, বলে না না ছুটি হলে একবারই যাবি, আমিও যাব তুইও যাবি। তো মানে বসে আছে, ওর আনইজি হচ্ছে। তখন একদম শেষের দিকে উনি প্রায় একটু চিৎকার করেই বলেছে যে কিরে কি আশ্চর্য, আমি টয়লেট পেয়েছি, আমার তো এরপরে ক্লাসের মধ্যেই আমি ক্লাস নোংরা করে ফেলবো, এটা কি একটা, তুই আমাকে যেতে দিবি না বলেও বেরোতে গেছে। তখন
তখন কী হতো যে ওই বোর্ডে নাম লেখা হতো বা খাতার মধ্যে নাম লেখা হতো যে ক্লাস মনিটরের রুলস ভায়োলেট করছে এরকম। তখন ও মানে ওর খাতায় নাম লিখে বলছে যে কালকে আমি এটা অমুক টিচারকে দেখাবো। মানে সেই টিচার ছিল খুব রাগী এবং সে যে কোনো কারণেই অনুকে পছন্দ করতো না। তো তার নাম বলছে, সে ওদের ক্লাস নিতে বলছে আমি ওই টিচারকে বলবো, দেখবি তোকে কেমন মারি, তুই বসে থাক চুপ করে, আমি বলছি স্কুল ছুটি হবে তারপরেই যাব। তারপরে আমিও তো যাবো বলছি, তাহলে তখন গিয়ে তুইও বাড়ি যাবি, আমিও তারপর বাড়ি যাব। তো অনু আর কোনো কথাবার্তা না বাড়ি মানে একটু কষ্ট করেই চেপে চেপে বসে রয়েছে। তারপর যথারীতি তারও প্রায় 15 মিনিট পরে স্কুলে ছুটির ঘন্টা পড়েছে, তো ছুটি হয়ে গেছে। তখন অনু মানে দৌড়েই ব্যাগটা নিয়ে বেরিয়ে আর কি টয়লেটের দিকে যাচ্ছে। তখন রিয়া ওকে বলছে যে দাঁড়া দাঁড়া, আমিও যাব। এবার রিয়া যেহেতু মানে কি বলবো, ও একটা বেশ মানে ধনী পরিবারের মেয়ে, ওর খাওয়া দাওয়াও অনেক ভালো, ওর চেহারা স্বাস্থ্যও অনেক ভালো ছিল। আর অনুর একটু স্বভাবতই দুর্বল প্রকৃতির আর কি চেহারার। তো অনু যখন দৌড়ে আর কি টয়লেটে যেতে যাচ্ছে, তখন রিয়া ওকে আবার টেনে ধরেছে, বলছিলাম যে তুই আমার সাথেই যাবি। তখন অনু আর কিছু বলেনি। এবার অনুর যে একটা মানে ক্লাসের বান্ধবী ছিল, তো সে অনুকে বলছে যে কিরে আমি দাঁড়াবো, তুই টয়লেট করে আয়, তাহলে একসাথে যাবো। এবার অনু বলছে না না, তাহলে তুই চলে যা, আমি টয়লেট করে আমি পেছন দিক দিয়ে আবার বেরোবার গেট ছিল, তো বলছে আমি পেছনের গেট দিয়ে বেরিয়ে যাব, আর তুই বেরিয়ে যা সামনের দিক দিয়ে। কারণ অনু হেঁটে হেঁটে বাড়ি যেত স্কুল থেকে, আর অনুর যে বান্ধবী ছিল, ধরে নিলাম তার নাম টুয়া, তো এই টুয়া বাসে করে যেত। তো সেই কারণে বাস রুটটা ছিল সামনের দিকে, তাই থেকে সামনের গেট দিয়ে গেলে সুবিধা হবে। আর অনু যেহেতু হেঁটে যেত, অনুর আবার পেছন গেট দিয়ে বেরোলে ওর একটুখানি মানে কিছুটা পথ কম হাঁটতে হতো। তো আর যদি টুয়া আবার পেছনের গেট দিয়ে বেরোয়, ওকে আবার স্কুলের পুরো একটা পাঁচিল ঘুরে তারপরে সামনের রাস্তা আসতে হতো, এবং সেই রাস্তাটা বেশ নির্জনও ছিল। সেই কারণে যখন স্কুল ছুটি হতো তখনও পর্যন্ত গরমের দিনে লোকজন উঠতও না। ওই রাস্তাটা কেমন ফাঁকা ফাঁকা ছিল, কিছু ছেলে ছোকরা বসে বসে আড্ডা মারতো। তো সেই জায়গাটা অ্যাভয়েড করতো আর কি, স্বাভাবিকভাবেই লোকজন ওই মানে বাচ্চারা ওই পথটা দিয়ে যেত না। ওই রাস্তায় হয়তো 3-4টে বাড়ি ছিল, বড় বড় জায়গা নিয়ে বাড়িগুলো ছিল, ফাঁকা ফাঁকা একদম শুনশান। আর একটা দিকে তো স্কুলের দেয়াল, সেই কারণে ওই রাস্তাটা সবাই অ্যাভয়েড করতো আর কি, মেয়েরা অ্যাভয়েডই করতো। শনিবার দিন তো ওই রাস্তাটায় কেউ যেতই না, আর অন্যান্য দিনও অ্যাভয়েড করতো। তা যে দিনটার এই ঘটনাটার কথা বলছি, সেই দিনটার পরে মানে এইটা ছিল একটা বুধবার না, এটা ছিল একটা বৃহস্পতিবার। তারপরে শুক্র শনি দুটো দিন ছুটি ছিল, স্কুলে কোনো কারণে ছুটি ছিল। তারপরে হচ্ছে রবিবার, মানে আবার সোমবার স্কুল খুলবে। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে সেই সময় অনুরা ক্লাস 6-এ পড়তো। তো তো যাই হোক, ওটা টুয়া চলে গেছে। টুয়া চলে যাওয়ার পরে এবার রিয়া আর অনু টয়লেটে গেছে। তারপরে রিয়া বেরিয়ে গেছে, রিয়া রিক্সা করে বাড়ি যেত, রিয়া রিক্সা আসতো, রিয়া রিক্সা করে বাড়ি গেছে। আর যেহেতু স্কুল অফ, পরে দুদিন ছুটি, সে কারণে ওদের স্কুলের দরোয়ান বা পিওন যারা ছিল তারাও সব বাড়ি চলে গেছে, মানে স্কুল কোয়ার্টারে যারা থাকতো তারাও কেউ ছিল না। এবার অনু বাড়ি ফেরেনি। এবার রাত্রি হয়েছে, অনু কোনোদিনই দেরি করে না। এবার অনুর বাবা মা বা কাকা যারা আত্মীয় স্বজন একই বাড়িতে থাকতো, তারা খোঁজ করেছে বিভিন্ন বন্ধুর বাড়িতে। তখন তো আর মোবাইল ফোন ছিল না, সেই বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করেছে, কিন্তু কোনো বাড়িতেই অনুর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপরে স্কুলে এসে নক করেছে, স্কুলেও দেখছে যে দুটো গেটেই তালা দেওয়া,
তো যেখানে ওই দারোয়ানের ঘর, সেই সবও তালা দেওয়া। তো অবাক হয়ে গিয়ে তারপর পুলিশে ডায়েরি করেছে। এবার পুলিশ যেরকম হয়, দেখুন আপনার মেয়ে কোথাও চলে গিয়েছে নাকি, সেই প্রথমে বলেছে, প্রথমে ডায়েরি নিতে চায়নি, তারপরে এই সমস্ত বলে টলে, যাই হোক যাও ডায়েরি নিয়েছে। তাহলে আচ্ছা স্কুল খুলুক, তাহলে আর টিচারদের সাথে কি করে যোগাযোগ করে। তখন টিচারদের বাড়িতেও যে সবার ফোন ছিল এরকম কিন্তু নয়, এবং যে টিচারদের ফোন ছিল তাদের থানা থেকে ফোন করেছে খোঁজ খবর নিয়ে, সে করতে করতেও একদিন চলে গেছে। তো অনুর বাবা মা ভেবেছে কেউ ধরে নিয়ে গেছে হয়তো অনুকে, তো খুব দুশ্চিন্তায় কাটছে। তো যাই হোক মানে পাওয়া যায়নি কাউকে, মানে কোনোভাবেই অনুর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরে সেই শনি রবি শুক্র শনি রবি কেটে গেছে, আবার স্কুল খুলেছে। স্কুল খোলার পরে এবার যে দারোয়ান আর কি, সে এসে ওদের হেড টিচারকে বলছে যে এই এই মানে ওদের ওখানে যে বাথরুম, সেই লাস্ট বাথরুমে তালার চাবি কোথায়, মানে উনি কি নতুন কোনো তালা লাগিয়েছেন, হেড টিচার কি নতুন কোনো তালা লাগিয়েছেন হেডমিস্ট্রেস, তো সেই চাবিটা আর কি সে চাইছে। তাহলে হেডমিস্ট্রেস অবাক হয়ে গেছে, বলছে যে আমি কেন তালা লাগাবো, আমি কি কখনো তালা লাগাই, তালা তো কখনো দরকার হলে তুমিই টাকা নিয়ে যাও, তুমিই কিনে আনো, তুমিই লাগাও, তুমি এই কথা বলছো কেন। বলছে না, ওই কর্নারের বাথরুমটায় তালা দেওয়া, আর আমার কাছে তো তার চাবি নেই, তালাটা তো নতুন। তা বলছে যে আর পুরোনো তালাটা, বলছে আমি তো প্রতিদিন তালা খুলেই দিয়ে আসি, তো আমি তো যেদিন স্কুল বন্ধ হয়েছে সেদিন দেখলাম ওইটা তালা দেওয়া, আমি তো তাই দেখে আর করিনি। আমি ওই ওই বাথরুমটাই, মানে আমি সব বাথরুমগুলো লক করে দিয়েছিলাম, যেহেতু আমি বাড়ি যাবো, ওই একটা বাথরুমই খোলা ছিল। তো আমি তো আবার দেখলাম যখন আটকাতে গেলাম তখন ওই বাথরুমটা তালা দেওয়া, তো আমি আর যাইনি, দূর থেকে দেখলাম যে তালা দেওয়া রয়েছে, তাই দেখে আমি চলে গেছি, আর ভেতরে ঢুকিনি, চাবিও চাইনি, ভেবেছি যে ঠিক আছে আপনি হয়তো দিয়েছেন বা আপনি কাউকে দিয়ে তালা দেওয়া করিয়েছেন। তো আমি সেই কারণে আর বাথরুমটা না, মানে আর আপনাকে আর ডাকিও নি, আসিও নি, সেদিকে আমার বাড়ি যাওয়ারও তারা ছিল, তাই দেখে আমি চলে গিয়েছিলাম। তো বলছে না এরকম না, চলো দেখি। তারপরে এর মধ্যে উনি হেড টিচার রিপোর্টও পেয়েছেন যে অনুকে পাওয়া যায়নি, অনুর বাবা মা এসে যোগাযোগ করেছে। তো বলছে যে ঠিক আছে বাথরুমের তালাটা ভাঙো তো। তার আগে পুলিশকে ইনফর্ম করেছে যে আসুন তো, বাথরুমের তালাটা এরকম লক করা আছে, ভাঙা ভাঙা আর কি হবে, তো পুলিশ আসুক, এরকম একটা ঘটনা, একটা স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না। তাই যথারীতি তালাটা ভেঙেছে এবং সেখানে অনুকে পাওয়া গেছে মৃত অবস্থায়, এবং তার মুখে ওই লিকোপ্লাস্ট যেগুলো সেগুলো আটকানো। তো যাই হোক বডি পোস্টমর্টমে নেওয়া হয়েছে। এমনিতে কোনো তো মানে কোনো অস্বাভাবিকতা নেই, মুখটায় ওই লিকোপ্লাস্ট আটকানো, এবং পোস্টমর্টমে তারপরে রিপোর্ট এসেছে যে অস্বাভাবিক ভয় পেয়ে বা কিছু দেখে ভয় পেয়ে তার মৃত্যু হয়েছে। তো কিভাবে কি হলো কেউ তো কিছুই কোনো কুলকিনারা পায় না, কারণ সেই সময় স্কুলে কোনো সিসিটিভিও ছিল না। এই ঘটনার পরে স্কুলের বিরুদ্ধেও আর কি স্টেপ নেবে, কে স্টেপ নেবে, অন্যদের ওই রকম ব্যাপারও ছিল না তখনকার দিনে, এরকম এত কিছু মানে আইন কানুন লোকে জানতোও না, বা সোশ্যাল মিডিয়াও ছিল না। তো যাই হোক, তো এরকম অবস্থায় ব্যাপারটা নিয়ে মানে তদন্ত চলছে, এরকম একটা ব্যাপার আমার যতটুকু জানা ছিল বা জানা আছে, তদন্ত চলছিল এরকম একটা ব্যাপার। তো এই ঘটনার পরে ওই যে টুয়া বলে যে মেয়েটি, সেই মেয়েটি কিন্তু প্রায় মানে এটা আমি বলছি যখন ঘটনাটা ঘটে গেছে তার 6 মাস পরেও, মানে টুয়া কিন্তু বারবারই চেয়েছিল যে
পুলিশকে বলতে যে এরকম রিয়া এরকম করেছে বা এইগুলো হয়েছে। তো কিন্তু টুয়ার বাবা মা কিন্তু টুয়াকে এগুলো পুলিশকে বলতে দেয়নি সেই সময়। তারপরে প্রায় 6 মাস কেটে গেছে। 6 মাস কেটে যাওয়ার পরে টুয়া কি করেছে, এরকম তো স্কুল তো নর্মাল চলছে যেরকম চলার, সবাই আর কি একদিন ছুটি দেওয়া হয়েছে স্টুডেন্ট মারা গেছে দেখে, তারপরে যা যা আর কি করা হয়, টিচাররা সবাই কোঅপারেট করেছে, যারা অনুকে জানতো চিনতো তাদের যতটা সাধ্য পুলিশের সাথে কোঅপারেট করার, সম্পর্কে বলা, কে ওর শত্রু ছিল বা কিছু। অনুর তো কেউ শত্রু ছিলই না বেসিক্যালি, অনু তো এমনই একটা মেয়ে ছিল যে সবার সাথেই অ্যাডজাস্ট করে চলতো, ফলে তো তার শত্রুর কোনো ব্যাপারই ছিল না। তো যাই হোক, এরকম একদিন দুপুরবেলা ওই টুয়া আবার ওই টয়লেটে গেছে। টয়লেটে গিয়ে ও পুরো মানে দেখেছে যে অনু ওখানে দাঁড়ানো, এবং অনু টুয়াকে বলছে যে তুইও বললি না, মানে তুইও জানালি না, আমাকে এভাবে মেরে ফেললো, তুইও জানালি না। তখন মানে অনু তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে দৌড়ে ইসের থেকে বাথরুম থেকে চলে এসছে। চলে এসে মানে ও টুয়া ভাবছে যে এটা কি করে হলো, যে এরকম ও তো অনুকেই দেখলো এবং অনু, এটা তো অনুরই গলা পুরো। তো যাই হোক, ও আর কাউকে কিছু বলেনি যে ওরকম ও অনুকে দেখেছে বা কিছু। তো ও বাড়ি চলে গেছে। এবার সেদিনকে রাত্রে ও স্বপ্ন দেখছে যে অনু আর কি বলছে ওকে যে একই কথা রিপিট করছে যে তুইও জানালি না, রিয়া আমাকে মেরে ফেললো, তুইও জানালি না। তো ও টুয়া তো কনফার্ম কখনোই ছিল না যে রিয়া ওকে মেরে ফেলেছে। লাস্ট দেখেছিল যে রিয়ার সাথেও টয়লেটে গিয়েছিল, কিন্তু রিয়া ওকে মেরে ফেলেছে এটা তো ও জানতোও না। আর ও যখন স্বপ্ন মানে ঘুম ভেঙেছে তখন ভাবে হয়তো এইগুলো কাকতালীয় ভাবছে, সেই কারণে এইরকম আর কি বিষয়টা, ও মনের ভুল, ও হয়তো অনুকে দেখেছে বা অনুকে দেখেছে এই কথাটা ভেবেছে দেখেই ও রাত্রেবেলা স্বপ্ন দেখেছে। টুয়া কিন্তু সব কিছু মানে টুয়ার মাকে বলতো, তো এটাও বলেছিল। তো টুয়ার মানে মা সবসময় চাইতো যে টুয়া এই ব্যাপারটা থেকে ভুলে যাক বা কিছু। এবার টুয়া গিয়ে অনুর মাকে এই কথাটা বলে, জানো কাকিমা, আমাকে না অনু এরকম বললো রিয়া ওকে মেরে ফেলেছে। তখন ওর মা বলছে রিয়া ওকে মেরে ফেলেছে, সেটা অনু তোকে বললো অথচ আমাকে বললো না। বললো না কাকিমা, আমি তো আসলে জানতাম যে রিয়ার ওই সেদিনকে লাস্টে টয়লেটে গিয়েছিল, তারপরে তো আমাকে এরকম বাড়ি চলে যেতে বললো, আমি বাড়ি চলে গিয়েছিলাম, তারপরে কি হয়েছে আমি জানি না। আজকেই তো আমাকে, কালকেই তো আর কি অনু আমাকে, আমি যখন টয়লেটে গিয়েছিলাম অনু ওখানেই ছিল, আমাকে এরকম বললো। আবার আমি স্বপ্নও দেখলাম ওকে কালকে রাত্রেবেলা, সেখানেই ও আমাকে বললো যে রিয়া আমাকে মেরে ফেলেছে, তুই সে কথাটা বললি না, তুই তো জানতি, তুই বললি না। তখন অনুর মা টুয়াকে নিয়ে থানায় গেল। থানায় যাওয়ার পরে ওই কেসটা তো তদন্ত চলছিলই, তখন পুলিশরা যেরকম করে ধামাচাপা দিয়ে বসে থাকে, কোনো কিছু মানে খুব তদবির তদারক না হলে তারা কিছুই দেখে না। তো যাই হোক, তখন টুয়া যা যা জানতো সেটা অনুর মার সাথে গিয়ে পুলিশকে জানালো পুরোটা। তখন করে আবার এনকোয়ারি শুরু হলো এবং এই রিয়া মেয়েটিকে অ্যারেস্ট করা হয়েছিল, যদিও এটা ওর আসল নাম নয়। এবং এরপরে আরও বহুদিন ধরে কেসটা চলেছে। তারপরে রিয়ার যখন 11-এ পড়ে সেই সময়ে কেসটার একটা রায় বেরোয়, এবং ওকে জুভেনাইলে মানে ওর যেহেতু 18 বছর হয়নি সে কারণে ওকে ওই রিয়াকে কোনো হোমে পাঠানো হয়েছিল। এবং তারপরে আর এই রিয়ার এপিসোডটা আমি জানি না কি হয়েছিল আর না হয়েছিল, হোমে পাঠানো হয়েছিল পর্যন্ত আমি জানি। কিন্তু অতদিন পরেও কিন্তু অনু বলে মেয়েটি
তার বান্ধবীর মাধ্যমে তার নিজের যে জীবনের যে বিচার সেটা কিন্তু সে পাওয়ার চেষ্টা করেছিল। এটা যদিও একটা খুবই মানে ছোট্ট ঘটনা টাইপেরই, কিন্তু ঘটনাটা তো ছোট্ট ঘটনা নয়। একটা মেয়েকে মেরে ফেললো এবং এবং মানে প্রচণ্ড আতঙ্কে ওর মৃত্যু হয়েছিল। পরবর্তীতে রিয়া আর কি পুলিশের কাছে বা কোর্টে স্বীকার করেছিল যে ওর মুখেও লিকোপ্লাস্টার আটকে ওই ইসে তালা দিয়ে ও চলে এসেছিল যাতে ও চিৎকার করতে না পারে। এবং হয়তো যখন বডিটা পাওয়া গিয়েছিল বডিটা ডিকম্পোজড হওয়া শুরু হয়েছিল, সুতরাং ওটা হয়তো যেদিন ওকে আটকে রেখে গিয়েছিল সেদিনই হয়তো রাত্রেবেলায় মেয়েটি মারা গিয়েছিল, এরকমই একটা কিছু হবে। তো এই ছিল আজকের আমার একটা ঘটনা। তো আজকেও এটুকুই থাকুক, কারণ রাত্রি হয়েছে। আমি নেক্সট ডে থেকে রাত্রি 10টায় আসার অনুমতি চাইছি আপনাদের কাছে, যাতে আমিও পুরো স্লটটা মানে গল্পটা বলতে পারি বা ঘটনাগুলো বলতে পারি একটা একটা করে না বলে। আর আপনারাও যারা প্রেজেন্ট থাকার তারা সঠিক দিনেই প্রেজেন্ট থাকতে পারেন, কারণ অ্যানাউন্স হলো একদিন আমি আসতে পারলাম না, এই ব্যাপারটা সাধারণত 10টায় হলে হবে না। তো অনেক ধন্যবাদ। আর আজকে সবাই ভালো মতন শিবরাত্রির যে উপোস করেছেন ভালো করে বাবার মাথায় জল দিন। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের লাইভ শেষ করছি। গুড নাইট।